বললাম যে কোথায়, এক ভাবির বাসায় যাবো। আমাকে ভাবির বাসায় কেন? যাবো, চল একটু ঘুরে আসি। নিয়ে যাওয়ার পর এখানে আমাদের মানে ও আমাকে একটু করে যে এইটা করার জন্য আর কি। আমি তখন ওকে সাই দিই না, আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা করবো, এখন না, এখন তো এটা করা সম্ভব না। সে আমাকে এক কথা দুই কথা বোঝাইলো, দেখো আমি তো বিয়ে করবো, তোমাকে বলছি, তো তোমাকে আমি বলছি আমি কয়েক মাস পরে বিয়ে করে ফেলবো। যাক, ওর কথা আমি বিশ্বাস করছি, বিশ্বাস করে হচ্ছে ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই। লিপ্ত হওয়ার পর কন্টিনিউ এটা হয়, তার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করি। কন্টিনিউ এটা যেদিনে দেখা হতো সেদিনই সে এই শারীরিক সম্পর্ক করতো আমার সঙ্গে, মানে একটা দিন না বাদ নাই, প্রতিদিনই দেখা হতো ধরতে গেলে ওর সাথে আমার। ওইভাবেই ওর সঙ্গে আমার কন্টিনিউ চলে। আমার নাম হচ্ছে রিমি। আমার ফ্যামিলিতে আছে আমার বাবা, আমার ছোট ভাই আর আমি হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে। আমার আম্মা নাই, আমার আম্মা 4 বছর আগে মারা গেছে। আমার আম্মার হচ্ছে কিডনি নষ্ট হয়ে গেছিল, কিন্তু সে আমাদেরকে কখনো বলে নাই যে তার কিডনিটা নষ্ট হয়ে গেছে। আমরা এতবার বলছি আম্মু তোমার কোনো সমস্যা হচ্ছে, সে বলছে না আমার কিছুই হচ্ছে না। সে ওইটা আমাদের কাছ থেকে হাইড করে গেছে। তার যে এত বড় রোগ আছে ভেতর, আমরা কেউ কখনো জানতাম না। কারণ আমার ফ্যামিলিতে হচ্ছে আমার আম্মুই হাল ছিল। যখন আমরা জানতে পারি ওনার কিডনি একটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা সবাই এতটা আপসেট হয়ে পড়ছে যে কি করব, ওনার জন্য আমরা কি করতে পারি। তারপর তখনও তো আমরা ডক্টরের কাছে চলে যাই যে আম্মুর অবস্থা খুবই খারাপ, মানে সেদিনই মনে হয় আম্মু মারা যাবে, এরকমটা আমাদের কাছে মনে হয়েছে। তারপর ওনাকে হসপিটালে নেওয়া যাওয়ার পর কোনো আশা নাই, কারণ তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তারপর হঠাৎ একদিন আম্মা আমাদেরকে ছেড়ে চলে যায়। এইভাবে 4টা বছর আম্মুকে ছাড়া আমরা আছি, আমার ছোট ভাইকে নিয়ে, আব্বুকে নিয়ে। খুব কষ্টের মধ্যে গেছে 4টা বছর আমাদের। হঠাৎ একদিন ফেসবুকে আমি একটা পিক পোস্ট করি। ওই পিক পোস্ট করার পর একটা ছেলে, সে আমার ছবি দেখার পর আমাকে মেসেজ করে। 3 থেকে 4 দিন পর যখন মেসেজটা দেখি, মানে অনেকে তো ওরকমভাবে মেসেজ করে আমাকে। তারপর মেসেজটা দেখার পর আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম। তারপর ওর প্রোফাইল দেখার পর, মানে ছবি দেখার পর আমার কাছে একটু ভালোই লাগছে। পরে কথা বললাম। তারপর হচ্ছে উনি হঠাৎ করে একদিন মেসেঞ্জারে কল দেয়। আমি কলটা আর রিসিভ করি না। ওনাকে বলছে যে আপনি মেসেজ করেন, আপনি কল দিয়েন না, কল দিলে সমস্যা হবে। উনি বলছে যে না, আমরা একটু কথা বলি, নাহলে বুঝবো কি আপনি ফেক মানুষ নাকি রিয়েল মানুষ, আমাকে বলছে। পরে বললাম যে ঠিক আছে, আপনি কল দেন। তারপর ঘন্টার পর ঘন্টা ওখানে কথা হয় তার সঙ্গে আমার, মানে সে এক কথায় ফোন রাখছে না, যে আমার সঙ্গে কথা বলে নাকি তার ভালো লেগে গেছে এক কথায়। পরে ওনাকে বললাম যে থ্যাংক ইউ, এটা ভালো লাগারই স্বাভাবিক, এই বছর সবারই ভালো লাগে। তারপর হচ্ছে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমরা তো অনেকক্ষণ কথা বলেছি, আমরা না হয় আবার পরে কথা বলবো, এখন আর কথা বলতে চাচ্ছি না, আমি কাজ করব। এটা বলে আমি ফোনটা রেখে দিই। রাখার পর হচ্ছে উনি কন্টিনিউ আমাকে মেসেজ করে যাচ্ছে। তখন আমি খুব ব্যস্ত ছিলাম, আমি ওইভাবে ওনাকে সময় দিতে পারছিলাম না। তারপর রাতে ওনার সঙ্গে কথা হলো। ওনার নাম বলছে শোভন। সে বলেছে যে আমি থাকি গাজীপুর কোনাবাড়িতে আমবাগে। পরে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম যে আমি পুরান ঢাকাতে থাকি। যখন আমার ফ্যামিলির কথা ওকে বলি যে আমার আম্মু নাই, সে একটু আপসেট হয়, অনেকক্ষণ চুপচাপ ছিল। তখন আমাকে আশা দেয় যে ঠিক আছে, আম্মু নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমার ফ্যামিলি তো আছে, আমার মা না হয় তোমার মা হলো। যখন সে কথাটা বল, তখন একটু ভরসা লাগে যে না, একজন বলছে যে তার মা আমার মা হয়, একটু ভালো লাগছিল তার কথাটা শুনে। তারপর অনেকক্ষণ কথা বললাম, ওদের ফ্যামিলি বিষয়ে জানলাম যে ফ্যামিলিতে কে কি করে। আর সে কিছুই করে না, সে অনার্স কমপ্লিট করে বসে আছে। তারপর হচ্ছে তার সঙ্গে আমার এইভাবে কথা কন্টিনিউ চলতে থাকে, দিনের পর দিন ভালোই যাচ্ছে। তারপরে একদিন হঠাৎ করে সে আমাকে একটা কথা বলে যে আমার না তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আমি তোমার বিয়ে করতে চাই। পরে বললাম যে ঠিক আছে, যখন বিয়ে করতে চান আপনি আপনার ফ্যামিলিকে জানান। সে বললো ঠিক আছে, এটা জানাবো পরে, কারণ আমি তো বেকার, তোমার ফ্যামিলি তো জিজ্ঞাসা করবো যে ছেলে কি করে। পরে বললো যে আমি আপাতত এখন বিয়ের কথাটা বাসায় বলবো না, আমরা না হয় রিলেশন করি, করার পর না হয় আমি কিছু একটা করে বাসায় জানাবো, জানানোর পর হচ্ছে আমরা বিয়ে করব। পরে আমি ওনাকে মুখের উপর বলছি যে না, আমি কোনো রিলেশনশিপে যাবো না, আপনার পছন্দ যেহেতু হয়েছে আপনি বাসায় জানান। ওনাকে আমি ডিরেক্টলি বলছি যে আমি প্রেম করে ইচ্ছুক না, কারণ প্রেমের মধ্যে অনেকে বাটপারি করে, চিটারি করে, বেইমানি করে, সরাসরি জানাই তাকে আমি। উনি পরে বললো যে দেখো, সব মানুষ তো একরকম হয় না, আমাকে বিশ্বাস করার জন্য সব রকম চেষ্টা করলো, যে আমাকে কিভাবে বিশ্বাস করাবে, কিভাবে সবকিছু করাবে। আর যেহেতু আমার মা নাই, ওরকম যে বিশ্বাসটা যোগায় আর কি আমাকে। তারপর একটু ওর প্রতি বিশ্বাস হয় আমার। পর ভাবলাম যে ঠিক আছে, মানুষটাকে একটু সময় দিই, দেখি কি হয়। তারপর আমাদের ওইখান থেকে আমাদের রিলেশনশিপটা শুরু হয়। তখন সে আমাকে বলে দেখা করার কথা।
পরে বললাম যে ঠিক আছে দেখা করতেই পারি। পরে সে ঢাকাতে আসে, আমরা এক জায়গায় বসার পর আমরা কথাবার্তা বলি, মানে দিনটা খুব ভালোই গেছে, অনেকক্ষণ ঘুরলাম তার সঙ্গে, মানে ভালোই গেল দিনটা ওর সাথে আমার। চলে আসার পর সে আমাকে কন্টিনিউ ফোন দেয়, তুমি কি বাসায় পৌঁছেছো, ঠিক মতন গেছো, রাস্তায় কিছু হয়নি তো। আমি দেখলাম যে সে খুব কেয়ার করতেছে আমাকে, আমার কাছে একটা ভালো লাগছে এই তার কেয়ারটা। তারপর হচ্ছে আমাদের ঘন ঘন দেখা হয়, আমি মাঝে মাঝে গাজীপুর যেতাম তার সঙ্গে দেখা করার জন্য। গাজীপুর আমাকে অনেক ঘোরাতো। তার বাসাতেও গেছিলেন? না, তার বাসায় যাওয়া হয়নি। তারপর ওখানে যাওয়া আসা করতাম, ভালো দিন যেহেতু আমাদের সম্পর্ক তখন 7-8 মাস হয়ে গেছে। ঈদে আমরা দেখা করি, সাক্ষাৎ করি। ঈদের দিন সে আমাকে বলতেছে চলো আমরা একটু এক জায়গায় যাবো। পরে বললাম যে কোথায়, এক ভাবির বাসায় যাবো। আমাকে ভাবির বাসায় কেন, যাবো চলো একটু ঘুরে আসি। নিয়ে যাওয়ার পর এখানে আমাদের মানে ও আমাকে একটু করে যে এইটা করার জন্য আর কি। আমি তখন ওকে সাই দিই না, আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা করবো, এখন না, এখন তো এটা করা সম্ভব না। সে আমাকে এক কথা দুই কথা বোঝাইলো, দেখো আমি তো বিয়ে করব, তোমাকে বলছি তো, তোমাকে আমি বলছি আমি কয়েক মাস পরে বিয়ে করে ফেলবো। যাক, ওর কথা আমি বিশ্বাস করছি, বিশ্বাস করে হচ্ছে ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর কন্টিনিউ এটা হয়। তার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করি, কন্টিনিউ এটা যেদিনই দেখা হতো সেদিনই সে এই শারীরিক সম্পর্ক করতো আমার সঙ্গে, মানে একটা দিনও বাদ নাই, প্রতিদিনই দেখা হতো ধরতে গেলে ওর সাথে আমার, ওইভাবে ওর সঙ্গে আমার কন্টিনিউ চলে। তারপর হচ্ছে ও আমাকে ফোন দিয়ে বলে যে আমরা একটা বাসা নিই, আমরা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে বাসাটা নিব, ওইভাবেই থাকবো। ওইভাবে তো কেউ দিবে না, মানুষের সন্দেহ করতে পারে যে আদৌ আমরা হাজব্যান্ড ওয়াইফ কিনা। ওইটা আমি দেখে নিব, পরে কি হয় দেখে নিব। পরে বললাম যে তোমার যেটা ভালো মনে সেটা করো। সে একটা বাসায়ও নেয়, হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে দুজনে মাঝে মাঝে যাওয়া আসা হতো, ওইভাবে থাকা হতো না। আমাদের ঘনিষ্ঠ সময় পার করার জন্য আমরা ওইখানে যেতাম আর কি, ওই রুমটা নেওয়া। আমরা ওইখানে রাত্রে থাকতাম না, দিনের বেলায় থাকা হতো, কারণ রাতে তো থাকা সম্ভব হতো না আমাদের, যেহেতু আমার মা নাই, আব্বু থাকতো না বাসায়। সকালবেলা আমি ওই সুযোগটা পাইতাম, ওই সুযোগে আমি বের হয়ে ওইখানে যেতাম ওর সঙ্গে, আর ও আসতো। ওইটা আমি প্রমাণ করতে পারবো যে আমরা যেখানে হাজব্যান্ড ওয়াইফ বলে যে বাসাটা ভাড়া নিয়েছিলাম। বাড়িওয়ালা ভাড়া দিয়েছে আপনাদের? হ্যাঁ, বাড়িওয়ালা ভাড়া দিয়েছিল, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েছি, ওইভাবে আমাদেরকে সাবলেট একটা রুম ভাড়া দিয়েছে। ওইখানে আমরা 2 মাস ছিলাম। তারপর হঠাৎ একদিন ওর বাড়িতে চলে যায়, ওদের গ্রামের বাড়িতে, কুষ্টিয়াতে। ওইখানে চলে যায়, ওর আব্বা নাকি অনেক অসুস্থ। তার 2 দিন পরে সে আমাকে জানায় যে আমরা এখন ঢাকায় আসবো না, আসতে অনেক দেরি হবে। পরে বললাম যে কত সময় লাগবে, লাগতে পারে মাসখানেক, এরকম মাসখানেক দেখা হয় না। ওইটা বলতাম যে তাদের চলে আসো, এসে বিয়ের ব্যবস্থাটা করো, কারণ ওইভাবে তার থাকা যাচ্ছে না। সে আমাকে বলছে ঠিক আছে আমি আর 1 মাস পরে আসবো, আব্বা একটু সুস্থ হোক। তারপর ওর সঙ্গে আমার একটু মাঝে মাঝে একটু ঝগড়া হতো এইসব কথা নিয়ে, বিয়ের কথা নিয়ে একটু ঝগড়া হতো। কারণ সে একদিন আমাকে বলে ফেলছে যে এখন বিয়ে করতে পারবো না, বিয়ে করবো আরো দেরি আছে। এটা নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া হতো মাঝে মধ্যে। যখন ঝগড়া হতো ও আমাকে আশ্বাস দিত ও খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নিবে। তারপর ঠিক আছে আমি এটা মানলাম, মেনে নিচ্ছি সবকিছু। অনেক মাস হয়ে গেল, প্রায় 3 মাস হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর নাই, ঢাকা আসার কোনো নাম নাই। তারপর ও একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায়, আমাকে ভিডিও কল দিয়ে দেখায় যে আমি খুব অসুস্থ, আমি পরে কথা বলবো। এটা বলে সে ফোনটা রেখে দেয়। আমি একটু টেনশনে পড়ে যাই, কি হলো হঠাৎ এত অসুস্থ কেন। তার 2 দিন পর আমি ওকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না। আমি খুব ভেঙে পড়ছি যে কি হয়েছে মানুষটার। তারপর একদিন হঠাৎ ওর ফোন থেকে ওর বন্ধু বড় ভাই সে যে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে আপনি কে, শোভনকে কেন এতবার ফোন দিচ্ছেন। পরে বললাম যে ভাইয়া আমি শোভনের অনেক কিছু হই, আপনি কে। পরে বলছে আমি শোভনের বড় ভাই। পরে বললাম ভাইয়া শোভন কোথায়, ওর একটু দেন, ওর তো খোঁজ পাচ্ছি না, ও শুনলাম অনেক অসুস্থ। পরে বলতেছে আপনি কে, আমাকে বললো যে আমি বললাম যে আমি ওর অনেক কিছুই হই ধরতে গেলে, হাজব্যান্ড ওয়াইফের মতো নিয়ে আমরা দুজনেই অনেকে সব কিছু খুলে বলে সবকিছু আমি। পরে আমাকে বলতেছে দেখেন যাওয়ার হয়েছে বাদ দেন, আপনি আর ওরে ফোন দিয়েন না। পরে বললাম যে ভাইয়া কেন, কি হয়েছে। পরে ভাইয়া আমাকে বলতেছে যে আপনি আর ওরে ফোন দিয়েন না, ও অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, ডাক্তার বলছে ওর শারীরিক সমস্যার জন্য ওকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য, এই জন্য আমরা হচ্ছে আমার চাচাতো বোন আছে তার সঙ্গে আমরা কাবিন করে ফেলছি। যখন সে এই কথাটা বলছে আমার মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ছে যে কি বললো সে। পরে আমি এক কথা আমি কান্না করে ফেলছি যে ভাই আপনি কি বললেন, ওর বিয়ে দিয়ে দিয়েছেন মানে। ও জানেন ও যে আমার সাথে 1 বছর শারীরিক সম্পর্ক করে আসছে, স্বামী স্ত্রীর মতন, বাড়ি ভাড়া নিয়েও থাকছে আমার সঙ্গে, এখন আমি কি করবো। সে বলতেছে দেখেন আমাকে এসব বলে লাভ নেই, আমরা কিছু এগুলো বিষয় জানি না, আমরা ওর বিয়ে দিয়ে দিছি। আমি ওনাকে হাতে পায়ে ধরতেছি যে ভাইয়া এটা প্লিজ করেন না, আপনি ওকে সুস্থ হোক, সুস্থ হওয়ার পর না হয় সব জানতে পারবেন যে কি হয়েছে না হয়েছে ওর সঙ্গে আমার।
সে আমার কথা না শুনে ফোনটা কেটে দিছে, সে মুহূর্তে কেটে দেওয়ার পর সব জায়গা থেকে ওর ফোন থেকে ব্লক করে দিছে। ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সব জায়গা থেকে ব্লক করে দিছে। আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেছি রাস্তার মধ্যে। আমার ফ্রেন্ড আমাকে ধরে নিয়ে যায়। তারপর হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে যাই ওইখানে। প্রায় 10 দিনের মতন অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম ওর টেনশনে যে আমাকে কি বলছে, কি শোনাইলো। তারপর হচ্ছে আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছিলাম না, কোনো টোটালি যোগাযোগ নেই। যেখান থেকে আমি ফোন দিই সব নাম্বার ব্লক হয়ে যায়। তারপর হচ্ছে অনেকদিন চলে যায় ওইভাবে, প্রায় 1 মাস চলে যায়, আমি আর কোনো খোঁজ খবরই পাই না। শেষ পর্যন্ত আমি পরে একটু সুস্থ হই। তারপর হচ্ছে আমি তার আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছিল গাজীপুর কোনাবাড়ি আমবাগে, আমি গাজীপুর কোনাবাড়ি আমবাগে চলে যাই। ওইখানে যে গাজীপুর আমবাগে আমি তন্ন তন্ন করে খুঁজি যে আদৌ এই মানুষটা এখানে আছে কিনা। সবাইকে জিজ্ঞাসা করি, তার ছবি দেখে দেখে জিজ্ঞাসা করি। পুরো গাজীপুরটা খুঁজে ফেলছে আমবাগে, কোনো জায়গাতে তাকে আমি পাই নাই। না পেরে আমি পুলিশের কাছে চলে যাই, তাদের কাছে একটু হেল্প চেয়েছে, তারা আমাকে একটু ওর ঠিকানা বের করে দিতে পারবে কিনা, তাদেরকে সবকিছু খুলে বলি। তারপর হচ্ছে পুলিশের মাধ্যমে আমি সঠিক অ্যাড্রেসটা পাই গাজীপুর। ওইখানে আমাকে যখন অ্যাড্রেসটা দেয়, আমি তার পরের দিনে চলে যাই ওদের বাসায়। যে দেখি আমি আমার সাথে যা হয়েছে তার বিপরীত, সব উল্টা, সবকিছু উল্টা। সে গাজীপুরই আছে, কোনো গ্রামে যায়নি। সে আমাকে সবকিছু মিথ্যা কথা বলছে। একদম প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলে গেছে। তার নামটা পর্যন্ত মিথ্যা কথা বলছে আমাকে। তার নাম যে আমাকে শোভন বলছে, কিন্তু তার নাম শোভন না, তার নাম হচ্ছে শহীদুল। আমি সামনে যে দাঁড়ায়, সে আমাকে দেখে অবাক হয়ে যায়, চমকে ওঠে আমাকে দেখে। আমি ওনাকে গিয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা যে কেমন আছেন। সে চমকে উঠে বলেছে, তুমি এখানে বাসা চিনলা কিভাবে? পরে বলছে বাসা চিনছে কিভাবে সেটা পরে না হয় বলবো। আমি ওনাকে বলছি যে আপনার বাসায় যাবো, বাসায় চলেন। পরে বলছে যে বাসায় যাওয়া যাবে না, বাসায় আমার বউ আছে। পরে বললাম যে তুমি আর মিথ্যা কথা বললো না, তুমি তো বিয়েই করো নাই, তোমার বাসায় বউ থাকে কিভাবে? পরে বলছে না, আমি বিয়ে করছি, বাসায় বউ আছে, বাসায় যাওয়া না, আর তুমি রাস্তায় কোনো সিক্রেট করো না, আমরা এক জায়গায় বসে কথা বলি। এক জায়গায় বসতে পারবো না, আমি বাসায় যাবো, বাসায় যেয়ে কথা বলবো সবার সঙ্গে। তারপর ওনার সঙ্গে আমি রাস্তায় কথা বলতে থাকি, আমি একটু সিক্রেট করি, বা আশেপাশে সবাই মানুষ জোর হয়ে যায়। রাস্তায় আমি চলাচল করতেছি, অনেক মানুষ জমে গেছে। তারপর হুট করে ওর ভাই চলে আসে। পরে আমাকে বললো যে বাসায় আসো, বাসায় এসে কথা বলো। পরে বাসায় গেলাম। বাসায় ওর বড় বোন ছিল, বড় ভাই ছিল, দুলা ভাই ছিল। তার কি বউ ছিল? না, সে বিয়ে করে নাই। এটা আমাকে মিথ্যা ছিল, মিথ্যা বলছে। তারপর ওনাদেরকে আমি সবকিছু বলি যে ওর সঙ্গে আমার কি কি হয়েছে না হয়েছে সবকিছু। আমরা যে হাজব্যান্ড ওয়াইফের মতন বাসায় নিয়েছিলাম ওইটাও সবকিছু বলি। ওনারা পুরা হতবাক হয়েছে যে ওনাদের ভাই এত বড় কাজ করে ফেলছে, অথচ ওকে নাকি জিজ্ঞাসা করছে তোর কোনো পছন্দের মেয়ে থাকলে বল, আমরা বিয়ে করাই দিই। সে নাকি টোটালি অস্বীকার করছে যে না, আমার কোনো পছন্দের মেয়ে নাই, আমি এখন বিয়ে করব না, বিয়ে করলে আরো 2-3 বছর পর করবো, এরকম নাকি বলছে তাকে। তারপর হচ্ছে ভাইয়াকে বললাম যে এখন আপনারা দেখেন কি করবেন, আমি তো অন্য জায়গায় কোথাও যেতেও পারবো না, অন্য কোথাও আমি বিয়ে করতে পারবো না ওকে ছাড়া, আমি ওকেই বিয়ে করবো, আপনারা ওকে বুঝান। তারপর সে এখানে সবার সামনে অস্বীকার করে যে আমাকে বিয়ে করবে না, যে প্রেম করলে কি বিয়ে করতে হবে, কোনো কথা আছে সেটা বলছে। হ্যাঁ, সেটা বলে মানে সবার সামনে বলে এখান থেকে বের হয়ে গেছে, তার বাসা থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর সবাইকে আমি বলছি কথাটা, ওর মা আসে, আর তার থেকে বড় কথা হচ্ছে ওর আব্বা নাই। সে আমাকে এটাও মিথ্যা কথা বলছে তার বাবা আছে, কিন্তু তার আব্বা মারা গেছে 15 বছর আগে। শেষ পর্যন্ত ওর বড় ভাই বড় বোন আমাকে বুঝাইছে, বললো যে তুমি বাসায় যাও, শহীদুল আসুক, আসলে আমি ওকে বুঝাবো, বুঝানোর পর তোমাদের বিয়ে ব্যবস্থা করবো, আর তোমার আব্বার নাম্বার তোমার নাম্বার দিয়ে যাও। আমার আব্বার নাম্বার দিই, আমার নাম্বার দিই। তারপর আমরা চলে আসি। চলে আসার পর ভাই আমাকে বলছে জানাবে, এখন পর্যন্ত সে আমাকে জানাচ্ছে মানে কিছুই জানাই না এখন পর্যন্ত। এটা কতদিন আগে এই ঘটনাটা ঘটছে? এইটা হচ্ছে রিসেন্টলি 4 দিন আগে। আমি চাচ্ছি যে শোভন চলে আসুক আমার কাছে, আমি ওকেই যাচ্ছি, ওকে বিয়ে করতে চাইতেছি, কারণ আমি তো অন্য কোথাও যেতে পারবো না। আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি ভুল করে ফেলছি, আমি সবার কাছে মাফ চাচ্ছি যে আমি অনেক বড় ভুল করে ফেলছি। কারণ আপনারা জানেন আমার মা নাই, আমি তাকে অনেকটা বিশ্বাস করছি, আমাকে পাপে ধরছিল, আমি ওর প্রতি অন্ধ হয়ে গেছিলাম, ও ছাড়া আমি কিছুই বুঝতাম না, মানে ওর প্রতি অন্ধটাই ছিলাম। আমি সবার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি, আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না। কারণ একটা মেয়ের যদি মা না থাকে, তার সাপোর্টের জন্য একটা জীবন সঙ্গীত দরকার ছিল, আমি সেটা ভেবে তার কাছে গেছিলাম। আমি চাচ্ছি আমার মতো অন্য কোনো মেয়ের জন্য এই ধরনের ভুল কাজ না করে, বিয়ের আগে কোনো ছেলের সাথে এভাবে মেলামেশা না করে। আমার এখন শোভনকেই লাগবে, আমি শোভনকে ছাড়া থাকতে পারবো না। আপনার যেভাবে হোক ওকে আনার ব্যবস্থা করে দেন। আমি অনেকবার পাপ কাজ করে ফেলছি,
কি করব? আমি বুঝতে পারছি না আমি আর কি করব। আমি চাচ্ছি ও চলে আসুক। আমি শোভনকে বলবো, যা আর হয়েছে বাদ দাও, সবকিছু ভুলে তুমি চলে আসো। আমি সবকিছু মেনে নিব, তো সবকিছু মাফ করে দিয়ে। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব, তুমি সবকিছু বাদ দিয়ে দাও। আমি আর নিতে পারতেছি না কোনো কিছুই। আমার জীবনে মা হারাই গেছে, আমি একটা ধাক্কা খাইছি, এখন আর একটা ধাক্কা খাইলাম। আমি চাই না আমি আর কোনো ধাক্কা খাই। আমি চাচ্ছি ও চলে আসুক। আমি আর কিছুই চাই না, ও চলে আসুক আমার কাছে। আজ আমাদের